আরে আদিরা, ভেতরে আসো। আদিরা ভেতরে গিয়ে দেখতে থাকে। আহনাফের ভাবি আদিরাকে মনোযোগ দিয়ে দেখতে দেখে হেসে বলেন, মায়ের হাতের বিফ রান্নাটা আমারও অনেক প্রিয়। আমি নিজে রান্না করলেও এত মজা হয় না। তাই আহনাফ যেদিন বাড়িতে আসে সেদিন বিফ রান্না হলে মা করেন। আর রোস্টের জন্য মুরগির পিসগুলো ভেজে রেখেছি, সেটাও আজ রান্না করতে চাচ্ছেন মা। আজ মারসাদরা সবাই দুপুরে এখানে খাবে। মারসাদ এলে মা নিজেই রান্না করেন। জানোই তো, ছেলেটা সেই ছোটবেলাতে মা হারিয়েছে, তারপর সৎ মা আদর করেনি। মা মারসাদকে আহনাফের মতোই মনে করেন। ওদের 5 জনকেই মা অনেক স্নেহ করেন। আচ্ছা, সেসব বাদ দাও। আমি শুধু পোলাও আর চাইনিজ সবজি রান্না করব। তোমার পছন্দ তো? আদিরা মুগ্ধ হলো, ঘাড় নাড়িয়ে সায় দিল। মার্শাদের কথাটা শুনে আদিরার মনের ভিতর এক তীব্র হাহাকার জেগে উঠল। মায়ের পর বড় বোনের মৃত্যুতে সে এখন তার বাবার সাথেও কথা বলে না। আদিরা চায় বাবা ছেলের মধ্যে সব ঠিক হয়ে যাক। আহনাফের মা কড়াইতে ঢাকনা দিয়ে আদিরার দিকে ফিরে বললেন, তোমার সঙ্গে ঠিক করে গল্পই করা হলো না। আজ বিকালে চায়ের আড্ডায় গল্প হবে। তোমার কি কি খাওয়ার পছন্দ? আদিরা হেসে জবাব দেয়, আমার খাবারে বাজ বিচার নেই। আমাকে দিন, আমিও কিছু একটা করি। জানি আপনারই সব সামলে নিতে পারবেন, কিন্তু কিছু একটা করতে দিলে ভালো লাগবে। আহনাফের ভাবি বলেন, তোমার কিছুই করতে হবে না মেয়ে। তুমি না বই পড়ছিলে, গল্পের ভেতর ডুবেছিলে। আগে সেটা শেষ করো, আমরা সামলে নেব। আদিরা মুখ ভার করলো সামান্য। তা দেখে আহনাফের মা বললেন, তুমি না হয় কিছুক্ষণ পর শসা আর টমেটো কেটে দিও। আর কোনো কাজ নেই তোমার ভাগে? যাও, বই নিয়ে পড়ো গিয়ে। অন্যের কানেকশানের অনেক বই আছে, মাঝে মাঝে আমিও এনে পড়ি। আদিরা কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও বই পড়তে চলে গেল। খাবার টেবিলে খাবার খাওয়ার সাথে যুক্ত হয়েছে আড্ডা। আহনাফের মা, ভাবি ও আদিরা খাবার পরিবেশন করছে। হাসি আড্ডাতে ছেলেদের খাবারের পর্ব শেষ হলে ওরা আহনাফের রুমে যায়। তারপর আদিরা, আহনাফের মা, ভাবি ও বোন ওরা একসাথে খেয়ে নেয়। বিকেলের একটু আগে সূর্যের তেজ আজকে অন্য দিনের তুলনায় কম। আহনাফদের ছাদে অনেক গাছগাছালি টবে লাগানো আছে। বাড়িটা 3 তলা বিশিষ্ট হলেও ওপর ও নিচের তলা ভাড়াতে দেওয়া। বাড়ির পাশে 2-1টা বড় আম ও কাঁঠাল গাছ আছে। ছাদে একটা দোলনাও লাগানো। আদিরা দেখছিল আহনাফের ভাবি তার মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন। তাছাড়া সে অনেকটাই ক্লান্ত। আহনাফের মাও ঘুমাচ্ছেন। আসরের আজান হতে আরো ঘন্টাখানেক বাকি। আদিরা টুক করে ছাদে উঠে গেল। অর্ণিকে আসতে বলেছিল, কিন্তু অর্ণি ম্যাথ মিলাচ্ছিল বলে আসতে পারেনি। ছাদে গিয়ে গাছে ঝুলে থাকা লেবু, করম চা, আমরুজ এসব ধরে ধরে দেখছিল সে। বিমোহিত চিত্তে উপভোগ করছিল সব। অন্যদিন রোদের তেজে এই সময় ছাদে আসাই যায় না। আদিরা একটা পাকা করম চা ছিঁড়ে নিল। গাছগুলো যে আহনাফদের সেটা সে জানে। হুট করে নিজের চোখের উপর কারোর হাতে স্পর্শ অনুভব করতে পেরে মুচকি হাসলো আদিরা। পেছনে চোখ ধরে রাখা মার্শাদ অপেক্ষা করছে আদিরার ভীত কণ্ঠস্বর শোনার জন্য। কিন্তু মার্শাদকে হতাশ করে আদিরা বলে, আপনার স্পর্শ আমায় ভীত করে ঠিকই, কিন্তু সাথে লাজুকতা ভর করে। মার্শাদ আদিরার চোখ ছেড়ে দিয়ে ওকে নিজের দিকে ঘুরায়। দুজনের চোখে অন্যরকম হাসি, যেন দুজনেই দুজনকে নিজেদের ঊর্ধ্বে অনুভব করতে পারে। মার্শাদ আদিরার অবাধ্য চুলগুলোকে কানের পিঠে গুজে দিয়ে বলে, আমার এলোমেলো জীবন গুছিয়ে নিও। বড্ড এলোমেলো আমি। তোমার পদচারণায় আমার মনের শহরে আরও তোলপাড় হয়েছে। এখন সব কিছু তোমায় ঠিক করতে হবে, মনে হারিনি। আদিরা বিনিময়ে চমৎকার হাসে। তার মনে যা একটু সংশয় কাজ করছিল সেগুলো খাবার টেবিলে সব কেটে গেছে। মার্শাদরা সেখানে পুরো ঘটনাটার বিশদ আলোচনা করেছিল। মার্শাদ বলে, একটা 2 রুমের ফ্ল্যাট নিয়েছি। ফ্ল্যাটটা 1 মাস ধরে ফাঁকা ছিল, দেওয়ালে রং করিয়েছিল বলে ভাড়াটা ছিল না। 1 মাস, আর এই মাসেও কেউ ওঠেনি। মাসের প্রায় মাঝামাঝি চলে এসছে। তাও প্রয়োজনে যে পেয়েছি এটাই অনেক। আঙ্কেল আন্টি আনাসকে নিয়ে সেখানে ওঠো। বড় ফ্ল্যাট পাইনি। বিকেলে মাহি আসবে।
মাহি আমাকে ভার্সিটিতেই কতক্ষণ কিল ঘুষি দিয়েছে তাকে না জানিয়ে বিয়ে করার জন্য। এটা বলে মার্শাদ হাসতে থাকে। আদিরা বলে, আমাকে এসে কতগুলো দেবে, নয়তো মুখ ফুলিয়ে থাকবে। আচ্ছা, আহনাফ ভাইয়ের সাথে মাহি তো সেদিনের পরে আর কথাই বললো না। আমি কি মাহিকে কিছু জিজ্ঞাসা করব? আমার মনে হয় মাহি আহনাফ ভাইয়াকে পছন্দ করে। মার্শাদ হতাশ স্বরে বলে, তোমার আমার ভাবনা মিথ্যেও হতে পারে। আমি আমার বন্ধুর লুকোনো হতাশা অনুভব করতে পারি। তবে সব থেকে বড় সত্যি, আমি একজনের ভাই। ভাইয়ের সম্পর্কের সাথে বন্ধুত্বের মতো ভাইয়ের সম্পর্কটা এক ধাঁচেই কিছুটা, একটা রক্তের আর একটা আত্মার। আমি তাই ওদের সব বিষয়ে কিছুই বলবো না। সময় নিক, টাইম অ্যান্ড হেল্পস এভরিথিং। আদিরা কিছু বলল না। মার্শাদ এবার কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা শোনো, তোষক আপাতত একটা অর্ডার দিয়েছি, যেটা আজ রাতেই দেবো। ওনারা তো ম্যাট্রেসে ঘুমোতে পারবে না, তাই কিনিনি। তবে ম্যাট্রেসটা ভালো হতো। তোমার জন্য কি তোষক আনবো? ম্যাট্রেস আনি, আমার ওটাই ভালো লাগে। আদিরা বুঝলো মার্শাদের ম্যাট্রেস বেশি পছন্দ। তাছাড়া ওরা বিবাহিত, তাই এখন মার্শাদ চাইলেই আদিরার সাথে এসে থাকতে পারে। আদিরা ম্যাট্রেসে ঘুমানোর অভ্যেস নেই, কিন্তু মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন অভ্যাস করতে হয়। আদিরা মার্শাদকে হ্যাঁ বলে দিল। মার্শাদ বলল, তাহলে নিচে চলো, তোমার ননদিনী একটু পরেই চলে আসবে। আমিও বিকেলে বেরিয়ে যাব। তুমি আজকে রাত্রে ওখানেই থেকো। আমরা 5 বন্ধু রাতে এখানেই থাকবো। তোমার বাবা মা মনে হয় আস্তে আস্তে অনেক রাত হবে, কারণ ওরা এখনই রওনা করেনি। ঝামেলা মিটিয়ে রওনা করবে। আর কি কি নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে বলে দিও। আদিরা কিয়ৎ ভাবলো, তারপর বলল, নিত্য প্রয়োজনীয় কিছুই লাগবে না এখন। আপনি তো আমার মাকে চেনেন না। সে আমাকে যদি মেসে ওঠার জন্য হাঁড়ি পাতিল কড়াই প্লেট সব একটা একটা করে দিয়ে দেয়, তাহলে নিজেরা আসার সময় নিশ্চয়ই নিয়ে আসবে। আপনাকে অযথা খরচ করতে হবে না। এমনিতেও ঢাকা শহরে বাসা ভাড়া অনেক। আমি ভাবছি ভাড়া আমি দিব, কারণ ওরা আমার বাবা মা, আমার দায়িত্ব বেশি। মার্শাদ আদিরাকে বাধা দিয়ে বলে, ওয়েট, কী বলে তুমি এসব? তুমি আমার বউ, তোমার সব কিছু দায়িত্ব আমার। আর তোমার বাবা মায়ের জন্য এইটুকু আমি করতে পারবো না? আদিরা মুচকি হেসে মার্শাদের হাত ধরলো। মার্শাদ ভ্রুকুচকে আদিরার দিকে তাকিয়ে আছে। আদিরা বলে, আমি আপনার বউ, তাই একমাত্র আমি আপনার দায়িত্ব হতে পারি, কিন্তু বাবা মায়ের দায়িত্ব আমি নিতে চাই। আর আপনি তো আমার বাবাকে আমার দেনমোহর দিয়েই দিয়েছেন। আমার খুব ইচ্ছে আমার বাবা মাকে আমি নিজের উপার্জনে রাখবো। আপনি রাগ না করে আমার দায়িত্ব নিন, আর আমি আমার পরিবারের দায়িত্ব ভাগাভাগি করে নিলে কোনো কিছুই বোঝা মনে হবে না। মার্শাদ তো আদিরার বলা, আপনি তো আমার বাবাকে আমার দেনমোহর দিয়েই দিয়েছেন, ওখানেই আটকে গেছে। আদিরাকে তো সে বলেনি। মার্শাদের হতভম্ব মুখশ্রী দেখে আদিরা হেসে বলে, এটাই ভাবছেন তো আমি দেনমোহরের ব্যাপারে কিভাবে জানলাম? সকালে পুলিশ ওখানে যাওয়ার পর মা আমাকে ফোন করে জানিয়েছিল তার ঠিক আছে, আর জিজ্ঞাসা করেছিল দেলোয়ার আমাকে কিছু করেছে কিনা। তখন আমি বিয়ের কথাটা বলে দিয়েছি। মা তখন আমাকে দেনমোহর দিয়ে কোর্স চুকানোর কথা বলেছে। দুপুরে তো আপনি বললেনই কিভাবে সব করেছেন। ঠিক এরপর আমি বুঝতে পারলাম আপনি কিভাবে মা বাবার অনুমতি নিয়েছেন। মার্শাদ এবার আদিরার গাল দুটো টেনে দেয়, তারপর বলে, দেখেছো কত বুদ্ধিমান আমি? শ্বশুর শাশুড়ি মন জয় করে নিয়েছে আগেই। মার্শাদ আদিরাকে নিজের প্রশস্ত বুকের সাথে উষ্ণ আলিঙ্গন করলো। হঠাৎ হাসির রোলে আদিরা ও মার্শাদ একে অপরকে ছেড়ে ছিটকে দূরে সরে গেল। ছাদের দরজার কাছে মার্শাদের 4 বন্ধু, আহনাফের ভাবি, মাহি, অর্নি, রিন্তি ও সাবিহা দাঁড়িয়ে হাসছে। মাহি তীক্ষ্ণ নজর দিয়ে মার্শাদদের দিকে এগিয়ে এসে বলে, একে তো না জানিয়ে বিয়ে করেছিস, এখন আবার লুকিয়ে লুকিয়ে দিনের আলোয় খোলার সাথে বাসরও করছিস। দা ভাই, তুই দিন দিন লজ্জাহীন হয়ে যাচ্ছিস, সাথে আমার ভোলা ভালা বান্ধবীটাকেও বানাচ্ছিস। মার্শাদ মাহির মাথায় টোকা মেরে বলে, এই বাচাল, তুই কখন এলি? এখন ছাদে কেন এলি? ভাই ভাবি নতুন বিয়ে করেছে, একটু রোম্যান্স করবে না? নিজে লজ্জাহীন হচ্ছিস আর দোষ দিচ্ছিস আমাদের। মাহি হাঁ করে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মার্শাদের দিকে তাকিয়ে আছে। আহনাফের ভাবি এসে হাসতে হাসতে বলে, ভাই, তোমার রোম্যান্স করার ইচ্ছে হলে বলতে, আমি নিজে তোমাদের একটা রুম খালি করে দিতাম। তাও ছাদে তো
যে কেউ চলে আসতে পারে। আদিরা এমন লজ্জাজনক অবস্থায় পড়বে সেটা আশা করেনি। চোখ মুখ খিচে মাথা নিচু করে রেখেছে সে। আদিরাকে এমনভাবে থাকতে দেখে মাহি ওর হাত ধরে বলে, ভাবি, বান্ধবী, তোকে আমি এখন কোনটা বলবো বুঝতেছি না। নাম ধরে বললে যদি তোর বর রাগ করে? মার্শাদ মাহিকে বলে ওঠে, তোকে এত ফর্মালিটি করতে হবে না, ওকে আগে যেভাবে ডাকতি তেমন করে ডাকিস। মাহি মুখ বাঁকা করে বলে, ইস, তোর কাছ থেকে ট্রিট নেওয়ার এখন আদেরাই উৎস, তাই আমি ওকে ভাবি বলেও ডাকবো যখন তোর থেকে কিছু নেওয়ার হবে। মার্শাদ মাহিকে দৌড়ানি দিলে মাহিও ছুটতে থাকে। ওদিকে একজন মলিন দৃষ্টিতে মার্শাদ ও মাহির খুনসুটি দেখছে। এই একজনটা আহনাফ। মাহি এখনো তার সাথে কথা বলেনি বলে সে মলিন দৃষ্টিতে তার প্রেয়সীকে দেখে চলেছে। মাহি দৌড়তে দৌড়তে আহনাফের ভাবির পেছনে এসে থেমে যায় আর ভাবিকে বাঁচাতে বলে। মাহি পেছন দিকে ব্যালেন্স হারাতে নিলে আহনাফ তাকে ধরে ফেলে। দুজন দুজনকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। মার্শাদ, আহনাফ ও মাহি একত্রে দেখে থেমে যায়। ওদের দুজনের মধ্যে কথাবার্তা হোক, মার্শাদ সেটা চায়। অপ্রস্তুত হয়ে মাহি সরে আসে, তারপর বলে, আদু, চল আমরা আড্ডা দিব, ভাবিও আন্টিও আমাদের জয়েন করবে, চল চল। এটা বলে সে খুব ব্যস্ততার সাথে আদিরাকে টেনে নিয়ে নিচে চলে যায়। চায়ের সাথে আড্ডাটা জমজমাট হয়ে উঠেছে। আহনাফের মা কিছুক্ষণ থেকে উঠে চলে যান। বিকেলের শেষ সময়টা একটু হাঁটাহাঁটি করবেন পার্কে তার স্বামীকে নিয়ে। শাশুড়ির উঠে যাওয়া দেখে আহনাফের ভাবি বলেন, মায়ের সামনে বলতে পারছিলাম না, তা তোমাদের কার কার বয়ফ্রেন্ড আছে? আদিরার তো বিয়েই হয়ে গেল, তো বলো মেয়েরা। মাহি ইনোসেন্ট ফেস করে বলে, আমাদের মতো কিউট বাচ্চাদের তোমার মনে হয় ভাবি? এটা ভাবতে পারলে তুমি? আমরা ওসবে চড়াই না, আমরা ভালো মেয়ে, বুঝলে? এত ভালো মেয়ে তুমি হ্যারিকেন দিয়ে খুঁজলেও পাবে না, এমনকি অনুবীক্ষণ যন্ত্রের পাওয়ারফুল লেন্স দিয়েও না। আহনাফের ভাবি সেন্টিমার্কা হাসি দিয়ে বলে, ঠিকই বলেছ, তাই তো আমার দেবর সাহেব এখনো সিঙ্গেল। বেচারা ভাইটার জন্য দুঃখে আমার এখন পিপাসা লেগে গেল গো। এই কেমন মেয়েরে সে মন দিয়েছে, যে ব্যাকটেরিয়ার থেকেও পবিত্র। ব্যাকটেরিয়াকে তো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়, কিন্তু তোমার তাও যাবে না। মাহি মুখ ফুলিয়ে বাঁকা চাহনি নিক্ষেপ করলো, অতঃপর বলল, তোমার দেবর আমাকে ট্রিট কেন দিয়েছে বলো? সুন্দর করে বলতেছিল, তারপর নরম স্বর রুক্ষস্বরে পরিবর্তন কেন হলো বলো? আমি একটু ভাব দেখাবো তাও পারবো না, তাই তাকে আমি ঝুলায় রাখবো। ঝুলে ঝুলে যদি আমার সাথে লাগতে আসার স্বভাবটা কমে। মাহির কথা শুনে সকলে হাঁ করে তাকিয়ে আছে। মাহি তাহলে এই জন্য আহনাফের সাথে কথা বলছে না? এটা শুনে সবার আকাশ থেকে পড়ার মতো অবস্থা। প্রিন্তি অবাক স্বরে বলে ওঠে, তার মানে তুই আরফান ভাইয়াকে ভালোবাসিস? এইটুকু কারণে তুই তার সাথে কথা বলিস না? মাহি ঠোঁট উল্টে চাইল সকলের দিকে, তারপর বলল, সে আমার সাথে শুধুই লাগতেই আসে, আমার সব কথাই প্যাঁচ ধরে সে। এমনি চললে তো মারামারি করেই আমরা শেষ। উপস্থিত সকলে কপালে হাত দিয়ে সমস্বরে বলে ওঠে। সাবিহা এবার শান্ত কণ্ঠে বলে, আমি এবার সাথে আহনাফ ভাইয়াকে ডাক দিয়ে যেতে বলবো, তারপর তুই যাবি। আজকে তোকে কনফেস করতেই হবে, না হলে তোর একদিন আর আমার যতদিন লাগে। মাহি আমতা আমতা করে বলে, পরে বলবো নে, একটু প্রিপারেশন লাগবে তো। আই এম নট প্রিপারেড অ্যাট অল।